মানুষ জীবনে অনেক রকম ভুল করে, আবার সেই ভুল থেকে শিক্ষাও নেয়। তোমার মতো সেই ভুলটা বুকে আগলে আঁকড়ে পড়ে থাকে না। সব কিছুর একটা ভালো মন্দ দুটোই আছে। এভাবে যখন তখন আমাকে ডাকাটা বন্ধ করো, আমার ভালো লাগে না এসব। ভালো লাগবে না তো জানি তো, এখন তো আমি বড্ড বেশি পুরনো হয়ে গেছি। নেহাত বয়ে বেড়াতে হয় বলে দায়ে পড়ে বয়ে নিয়ে চলেছ। বুঝতেই যখন পারছো তখন শুধু শুধু এভাবে ডেকে যখন তখন আমাকে হ্যারাস করো কেন? কি চাও? হ্যাঁ, আমি মরলে শান্তি পাবে তো? আগে তোমার কাছে এসে দুদণ্ড শান্তি পেতাম, আমি মনের দুটো কথা বলতাম। আর এখন যত দিন যাচ্ছে তোমার চাহিদা ততক্ষণ বেড়েই যাচ্ছে। আমার সমস্ত অবস্থা জেনেও আমার কাছে যখন এসেছিল তখন বুঝতে পারোনি তোমাকে এত কিছু উজাড় করে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। একে ব্যবসায় এরকম রেশারেশি, তার উপরে তোমার চাহিদা দিন দিন সারা জীবনটা নষ্ট করে দিচ্ছে। আমার মাথাটা মনে হচ্ছে যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে, আর পাচ্ছি না আমি। বেশ, তোমাকে ভালোবেসে তো আমি ভুল করেছি, তাই তোমাকে মরতে হবে না। পাপ যখন আমি একাই করেছি তখন এই পাপের শাস্তি স্বরূপ আমি নিজেই নিজেকে শেষ করে দেব। মনে করব মনের মতো স্ত্রী হয়ে উঠতে পারিনি বলেই আমার সামাজিক মর্যাদা হয়নি, সংসার হয়নি, স্বামীকেও সুখী করতে পারিনি, তাই সে ছেড়ে দিয়ে চলে গেছে। এই শোনো, দিন রাত তোমার এই শাসানি না আমি আর মানতে পারছি না। মানতে হবে না, একদিন আমি নিজেই সবটা থামিয়ে দেবো। যেই হাতে তোমায় আগলে রাখতে চেয়েছিলাম সেই হাতেই নিজেকে শেষ করে দেবো। দূর, এই এক প্যাচাল নিয়ে বসে আছে। আমি বেরোচ্ছি। চেষ্টা করে চটকে দিলাম। যাও যাও, অনন্তের পথে যাত্রা করো। অনন্তের যাত্রায় তুমি আর আমি মিলেমিশে এক হয়ে যাব সুকমল। নমস্কার বন্ধুরা, বসন্ত উৎসবের শুভকামনা নিয়ে নিশিডা গল্পের আড্ডায় আমরা একত্রিত হয়েছি আরও একবার ডিটেকটিভ অনিরুদ্ধ সিরিজের আরও একটি নতুন গল্প নিয়ে। ইতিমধ্যেই এই সিরিজের বেশ কয়েকটি গল্প আমাদের চ্যানেলে প্রকাশিত হয়েছে এবং তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ। সুলেখিকা মৌমিতাদের কলমে তাই ডিটেকটিভ অনিরুদ্ধ সহকারী এবং বন্ধু অনিমেষকে নিয়ে আরও একবার বেরিয়ে পড়ল রহস্য অনুসন্ধানে। ডিটেকটিভ অনিরুদ্ধর ভূমিকায় ব্রতদীপ, গল্প পাঠ এবং অনিমেষের চরিত্রে আমি জয়দীপ। বিভিন্ন চরিত্রে রয়েছে বর্ণালী, অভিক, প্রীতম, স্বর্ণালী, পূজা এবং সোহম। পোস্টার ডিজাইন শ্রাবর্ণ, শব্দগ্রহণ, আবহ এবং পরিচালনায় আমি জয়দীপ। তো চলো শুরু করা যাক আজকের জমজমাট আড্ডা। সুলেখিকা মৌমিতাদের কলমে ডিটেকটিভ অনিরুদ্ধ সিরিজের গল্প হলদে খামের হুমকি। শীত যায় যায় এমন সময় চায়ের কাপে চুমুক দিয়ে হালকা রোদে গায়ে এলিয়ে খবরের কাগজ পড়তে পড়তে সুন্দর একটা সকালের সূচনা হলো। এমন সকালে আড়মোড়া ভাঙতেও যেন আলসেমি লাগে, কিন্তু শরীর চর্চাটাও দরকারি, তাই বিছানা ছেড়ে নামতেই হয়। অনিরুদ্ধ সামনের চেয়ারে বসে আমার এসব কাণ্ড কারখানা আর চোখে দেখছে আর মুচকি মুচকি হাসছে। অনিরুদ্ধ নতুন একটা অভ্যেস জন্মেছে। ও এখন সকালে উঠেই আগে বই হাতে লক্ষ্মী ছেলের মতো কয়েক পৃষ্ঠা পড়তে বসে, তারপর একে একে সব কাজ সারে। এদিকে আবার বসন্ত এসে যাচ্ছে, তাই খবরের কাগজে বেশ কিছু আয়ুর্বেদিক কোম্পানির আবিরের বিজ্ঞাপন দেখতে পেলাম। কাগজে চোখ বোলাতে বোলাতেই ল্যান্ডলাইনের টেলিফোনটা বেজে উঠল। চটপট উঠে গিয়ে রিসিভ করলাম ফোনটা। হ্যালো, হ্যাঁ নমস্কার। বলুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনছি। আপনারা যা ভালো বুঝবেন। আচ্ছা ঠিক আছে, ঠিকানাটা দিয়ে দিন, আমি পরে জানিয়ে দেব। হুম 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 আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মুখটা এমন বেজার হয়ে গেল যে? কার ফোন ছিল? তোমার নতুন কেস এসেছে, ভাবলাম এরকম সুন্দর সকালে একটু গলা ছেড়ে গান গাইবো, আর উপায় নেই। উফ, একটা ছুটির কথা ভাবলেও যেন কাজ এসে ঘাড়ের উপর হামলে পড়ে। খুন হয়েছে একজন, তদন্ত করতে হবে। তো রাগ করতে নেই, রাগ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তার চেয়ে বরং এই যে বাইরে কি সুন্দর কোকিল ডাকছে, তার আওয়াজ শুনে মেজাজটা আবার আগের মতন চনমনে করে নাও। বেশ তো ছিলে খবরের কাগজে রংচঙে পাতাগুলো উল্টে পাল্টে একা একা ফিক করে হাসছিলে। এই বসন্ত আসতে না আসতে তোমার মনে আবার রং লেগেছে নাকি? হ্যাঁ, আরে ধুর, মনে রং লাগেনি, তবে এরকম কেস সলভ করার জন্য মাঝে মধ্যে মগজেও তো রং লাগানো দরকার নাকি? একদম ঠিক বলেছ। তবে এখন একটু কেসটা নিয়ে খোলসা করে বলো তো শুনি। অবস্থাপন্ন ব্যবসায়ী একজন খুন হয়েছেন বুঝলে।
নাম বলল সুকোমল দাস। টেলিফোনে মোটামুটি ওনার বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলে যা বুঝলাম আর কি, ভরা সংসার। ফোনে ওনার মেয়ে কথা বলছিলেন, পাশ থেকে আবার আরেকজন রুক্ষ ভদ্রমহিলার কণ্ঠস্বর পেলাম আর কি। মনে হয় স্ত্রী হবেন হয়তো। বাড়ির সকলেই মৃত্যুটাকে সন্দেহের চোখে দেখছে, কিন্তু আশ্চর্যের বিষয়ের মধ্যে বাইরের কেউ ওনাদের বাড়িতে আসেওনি, এবং যিনি মারা গেছেন তিনি নাকি হঠাৎ করে একদিনের শরীর খারাপেই মারা গেছেন হঠাৎ, তাও আবার তাৎক্ষণিক। জীবিত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আসলে কেউ নাকি বুঝতেই পারেনি যে মৃত্যুটা হবে। অজ্ঞান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। বাড়ির লোকজন শিওর যে এটা কোনো আকস্মিক মৃত্যু নয়। মারা সন্দেহ করছে। ওনার বাড়িতে নাকি হলদে খামে করে বেশ কিছু মাস যাবৎ থ্রেট লেটার আসতো, কিন্তু কখনো কারো কোনো ক্ষতি হয়নি বলে মনে মনে ভয় পেলেও পুলিশের সাহায্য নেননি ওরা। বাড়ির প্রত্যেকটি সদস্যই ওনাকে খুব ভালোবাসেন। ওনার মেয়ে টেলিফোনে জানিয়ে দিলেন যে ওনাদের বাড়ির ভিতর থেকেও নাকি এমন কেউ কাজ করতে পারে বলে মনে হয় না। আমি ফোনটা ধরলাম, বললাম যদি আমরা এই কেসে পুলিশের সাহায্য নিতে চাই তবে ওনাদের কোনো আপত্তি আছে কিনা। তাতে ভদ্রমহিলা জানালেন যে যার আপত্তি থাকতে পারত তিনিই তো আর বেঁচে নেই। যিনি মারা গেছেন মানে ওই বিশিষ্ট ব্যবসায়ী সুকোমল বাবু, তিনি নাকি পরিবারের সম্মানের কথা ভেবে কখনো বাড়িতে পুলিশ ঢোকাতে চাননি। কি অদ্ভুত মানুষের মন! তুমি নিজেই একবার ভেবে দেখো অনিমেষ, যে মানুষটা পরিবারের সম্মানের কথা ভেবে ওই বাড়িতে পুলিশ ঢোকাতে চাননি, আজ তার মৃত্যুর পর ওই বাড়িতে হয়তো আমাদের হাত ধরেই পুলিশের আগমন ঘটবে। অথচ এই কাজটাই যদি ওনারা নিজেরা এর পূর্বে করতেন তবে হয়তো কাউকেই মরতে হতো না। আসল দোষী এতদিনে গারদের ওপারে চলে যেত। যিনি মারা গেছেন উনি নিশ্চয়ই ভাবতে পারেননি যে সত্যি সত্যি ওনাকে কেউ খুন করতে পারে বলে। আচ্ছা, বাড়ির বাকি সদস্যদের কি অবস্থা? মানে শোক দুঃখ বাদ দিয়ে বলো, মানে কারো কণ্ঠে ভয়ের সুর শুনতে পেলে কিনা? না, কথাবার্তা শুনে তো তেমন কিছু মনে হলো না। অর্থাৎ টার্গেট একজনই ছিল, আর যে ছিল তার যাওয়ার পরে বিশেষ কারো আর যাবার কথা নয়। আচ্ছা, সুকোমল বাবু মারা যাওয়ার পর ওই বাড়িতে আর কোনো থ্রেট লেটার এসেছে? ওহো, এটা তো জিজ্ঞাসা করা হয়নি। ঠিক আছে, সমস্যা নেই, সামনাসামনি জিজ্ঞাসা করে নেওয়া যাবে। এখন তো কবে যাবে বলে কথা দিয়েছো? না, এখনো কিছু জানাইনি, শুধু ওনাদের ওই ঠিকানাটা জেনে নিয়েছি। বললাম পরে জানিয়ে দেবো। এমনিতেই আমাদের সামনে ঘুরতে যাবার কথা। তুমি এই কেস সলভ করতে কতদিন সময় নেবে তার ঠিক নেই। তারপর দেখা গেল হয়তো আমাদের যাওয়াটাই আর হবে না। এইসব ভেবে আমি এখনো কোনো ডেট বলিনি ওনাকে। বেশ, বুঝতেই পারছি এই কেসটা নেওয়াতে তোমার একটা গুরুতর আপত্তি আছে, কিন্তু অনিমেষ একটু বোঝার চেষ্টা করো। এভাবে আগত হাতের লক্ষ্মী পায়ে ঠেলা কি ঠিক হবে? আর তার চেয়েও বড় কথা হলো, যারা আমাদের সাথে নিজের সমস্যা সমাধানের জন্য এত আশা নিয়ে যোগাযোগ করেছেন, তাদের এভাবে মাঝ দরিয়ায় ফেলে রেখে শুধুমাত্র ব্যক্তিগত আনন্দের জন্য, স্বার্থের জন্য ঘুরতে চলে যাবার পর সেখানে গিয়েও কি আমাদের মন টিকবে? তাই আমি বলি কি, কেসটা আমি নিচ্ছি। আর হ্যাঁ, আমাদের ঘুরতে যাওয়াও হবে, আর যেই সময় যাব বলেছিলাম ঠিক সেই সময় যাওয়া হবে। তবে আর এই কেসটা ফেলে রাখার কোনো মানে হয় না। ওনাদের ফোন করে জানিয়ে দাও আমি কেসটা নিচ্ছি, আর আমরা আজ বিকেলই ওনাদের বাড়িতে যাব কেসটা সম্বন্ধে কিছু কথাবার্তা বলতে। ঠিক আছে? অনিরুদ্ধ যখন একবার ঠিক করেই ফেলেছে যে এই কেসটাও নেবে, তখন আমার ওকে চলাবার সাধ্য নেই। বিশেষত আমার লক্ষ্য এবার বসন্তে একটু ঘুরতে বেরোনো। সেটা বজায় রেখে যদি এই মুহূর্তে কেস সলভ করা সম্ভব হয়, তবে আমার আপত্তি জানানোটা হয়তো অনুচিত। তাই আমি আর সময় নষ্ট না করে টেলিফোন করে ওনাদের জানিয়ে দিলাম যে আমরা বিকেলের দিকে ওই বাড়িতে যাব। দেখতে দেখতে দুপুর গড়িয়ে এলো। তারপর আমি আর অনিরুদ্ধ তৈরি হয়ে বেরিয়ে পড়লাম নতুন রহস্য উন্মোচনে। সকালে টেলিফোন রাখার পরেই ভালো করে ঠিকানাটা একটা কাগজে লিখে রেখেছিলাম। দেখে খুঁজতে খুঁজতে সঠিক বাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই অনিরুদ্ধ এগিয়ে গিয়ে কলিং বেল বাজালো। কিছুক্ষণ পরেই দরজা খুললেন সাদা শাড়ি পরিহিতা একজন ভদ্রমহিলা। নমস্কার, আমি অনিরুদ্ধ। আর আমাদের সাথে সায়নী দেবী যোগাযোগ করেছিলেন ওনার বাবা মানে সুকোমল বাবুর মৃত্যুর আসল কারণ তদন্তের জন্য। নমস্কার, আমি এই বাড়ির গৃহকর্ত্রী কমলিনী দাস। দেখুন, আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে এখান থেকে চলে যান। হ্যাঁ, আমার মেয়ে এই বাড়ির সকলের বিরুদ্ধে গিয়ে জোর করে আপনাদের সাথে যোগাযোগ করেছে, এটা আমি জানি। তবে আমি জানতাম না যে আপনারা আজকেই এই বাড়িতে আসবেন।
যদি জানতাম তবে আমার মেয়েকে আগেই মানা করতাম। আমার এই অবস্থা দেখে তো বুঝতেই পারছেন, আমার মেয়ে এখন কোথায় কি করছে তা সবটা দেখে শুনে রাখা আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না। তাছাড়াও ছেলে মানুষ, ও এভাবে এখানে আপনাদেরকে ডেকে এনে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে খুব ভুল করেছে। কিন্তু দয়া করে এখান থেকে চলে যান, চলে যান। আমার স্বামী কোনোদিন এই বাড়িতে পুলিশ ঢোকাতে রাজি হননি, আর আজ উনি এই বাড়ি ছেড়ে যেতে না যেতেই ওনার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এমন কাজ আমি কিছুতেই করতে পারবো না, পারবো না। এখনো পর্যন্ত ওনার শ্রাদ্ধ সম্পন্ন হয়নি, ওনার আত্মা এখনো এই বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। উনি যদি ওপর থেকে দেখতে পান যে আমি সবটা জেনে বুঝেও কোনো প্রতিবাদ করিনি, তবে যে ওনার আত্মা কোনোদিন শান্তি পাবে না, কোনোদিন শান্তি পাবে না। আর আপনার স্বামী এভাবে আকস্মিকভাবে কি করে মারা গেলেন এটা জানতে চান না? জেনে আর কি লাভ বলুন? যে মানুষটা চলে গেছে তাকে কি আপনারা আর ফিরিয়ে দিতে পারবেন? উল্টে এই বাড়ির প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে হয়তো এমন কিছু প্রশ্ন করবেন যাতে আমাদের সবার মনের মধ্যে এক একটা করে বিষ গাছ জন্মাবে। বেশ, আমরা যদি আপনার কথাই মেনে নিই তবে এর থেকে এটাই প্রমাণিত হয় যে আপনাদের প্রত্যেকের মধ্যে থেকে একটা আগে থেকেই অন্তর্দ্বন্দ্ব ছিল। আপনাদের নিজেদের মধ্যেকার সম্পর্কের বুননে তার মানে কোনো ঘাটতি ছিল না, কখনোই না। দেখুন, আপনি কিন্তু জোর করে আপনার মতামতটা আমার মুখে বসানোর চেষ্টা করছেন। সবচেয়ে বড় কথা হলো আমরা এখানে আপনাদের বাড়িতে দাঁড়িয়ে আপনাদের সাথে ঝগড়া করতে আসিনি। আপনাদের বাড়ির মেয়ে নিজে আমাদের সাথে যোগাযোগ করেছে, তাই আমরা এই কেসটা হাতে নিয়েছি এবং এখানে আমরা আপনার কোনো কথা মানতে আর বাধ্য নই। আপনার কন্যা মানে সায়নী দেবী নাবালিকা নন, ফলত আইনের কাছে তার মতামতের সমান গুরুত্ব আছে এবং আমাদের কাছে ওনার কথার দাম রয়েছে। এবার আপনি দয়া করে ভিতরে গিয়ে ওনাকে ডেকে দিলে খুব ভালো হয় আমাদের। অনিরুদ্ধর কথা শুনে ভদ্রমহিলা আমাদের পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে দেখে নিয়ে দাঁত কর্মর করতে করতে ভিতরে গেলেন সায়নী দেবীকে ডাকতে। কিছুক্ষণের মধ্যেই ভিতর থেকে একটা ছোটখাটো গোলমালের শব্দ শুনতে পেলাম এবং সাদা সালোয়ার কামিজ পরিহিত রুক্ষ মুখ আর এলোমেলো চুলে সায়নী দেবী ছুটে এসে আমাদের সামনে হাত জোর করে ক্ষমা চেয়ে বললেন, এই বাবা, আপনারা নিশ্চয়ই অনেকক্ষণ আগে এসেছেন তাই না? আসলে দুপুরের দিকে একটু চোখটা লেগে গিয়েছিল তো, তাই কলিং বেলের আওয়াজটা শুনতে পাইনি। আরে আপনারা বাইরে কেন? ভেতরে আসুন, এখানে বসুন, আসুন আসুন। নমস্কার, আমি সায়নী দাস। আমি আমার বাবার এই অদ্ভুত মৃত্যুর কারণটা অনুসন্ধান করার জন্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। বুঝতে পেরেছি। আপনি বোধহয় এই কেসটা আমাদের হাতে তুলে দেওয়ার পূর্বে আপনার বাড়ির কারোর সাথে সেভাবে আলোচনা করেননি, তাই না? ও, আপনাদের নিশ্চয়ই মা কিছু বলেছে। দয়া করে আমার মায়ের কথায় আপনারা কেউ কিছু মনে করবেন না। আসলে আমার মা হচ্ছে আমার বাবার ছায়া। বাবা অপছন্দ করেন এমন কোনো কাজ আমার মা কখনো করতেন না। তাই বাবা চলে যাওয়ার পরে মা এই বাড়িতে কখনো পুলিশ ঢুকতে দেননি। বুঝতেই তো পারছেন, আগেকার দিনের মানুষ তো, তাই ওনাদের কাছে স্বামী প্রায় ঈশ্বরের সমান। তার উপর আমার মায়ের ওপর এ বাড়ির সমস্ত দায় দায়িত্ব অর্পিত রয়েছে। দাদু ঠাম্মি এখনও মায়ের ওপর খুব ভরসা করেন। দাদু ঠাম্মি বর্তমানে বেঁচে থাকতেও এই বাড়িতে বাবার পরে মায়ের কথাই শেষ কথা, এটাই আমরা মানি। সবই তো বুঝলাম, কিন্তু দেখুন, আমাদের হাতে কেস দিতে হলে যে আপনাদের বাড়ির প্রত্যেকটি মানুষকে আমাদের সাথে সহযোগিতা করতে হবে এবং আপনাদের সেই জায়গায় ঘোর আপত্তি, মানে আমাদের হয়তো এই কেস সমাধানের জন্য পুলিশের সাহায্য নিতেও হতে পারে। তখন আপনি কি করে বাড়ির প্রত্যেকটি সদস্যকে শান্ত করবেন? সে সব ব্যবস্থা আমি করে রাখব, আপনি কোনো চিন্তা করবেন না। তবে দয়া করে আমাদের কেসটা আপনি ফেলে দেবেন না। বেশ, আজকে আপনার মায়ের সাথে যা বাকবিতণ্ডা হয়েছে তাতে মনে হয় না উনি আজ আমাদের সাথে বিন্দুমাত্র সহযোগিতা করতে একেবারে রাজি হবেন। তাহলে আপনি আগামীকাল দুপুর পর্যন্ত সময় নিন,
আমি না হয় আগামীকাল বিকেলে আবার এখানে আসব। আগামীকাল বিকেলে আসবেন? আচ্ছা। কেন, বিকেলে এলে আপনার কোনো সমস্যা আছে নাকি? না, ঠিক সমস্যা নয়, আসলে বিকেলে আমার কাছে কয়েকটা ছোট ছোট বাচ্চা পড়তে আসে, তাই বিকেলের সময়টা আমি একটু ব্যস্ত থাকি। আপনারা যদি একটু রাতের দিকে বা সকালের দিকে আসতে পারতেন তবে খুব ভালো হতো। বেশ, তাই হবে, আগামীকাল রাতেই আসবোখন। আমরা সেদিন বাইরের ঘরে বসে এটুকু কথাবার্তা বলেই ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছি। ততক্ষণে যে ভিতরের ঘরে সায়নী দেবীর বিরুদ্ধে সকলে মিলে বেশ বড়সড় আপত্তিকর প্রশ্ন পর্বের তালিকা তৈরি করছে সেটা বুঝতে আমাদের দেরি হয়নি। ওই বাড়ি থেকে বেরোনোর মুখেই দেখতে পেলাম দুটো ছোট বাচ্চা কাঁধে ব্যাগ ঝুলিয়ে দরজার কাছে দিয়ে বেশ কয়েকবার কলিং বেল বাজানোর পরেও দুষ্টুমি করে দাঁড়িয়ে ওদের ম্যাডামের নাম ধরে ডাকাডাকি শুরু করেছে। বুঝলাম সায়নী ম্যাডাম এরকম কয়েকটি বিচ্ছুকেই পড়ান। ওদের সাথে একজন ভদ্রমহিলাও এসেছিলেন। বাচ্চাদের দুষ্টুমি দেখে তিনি একটু ধমক দিয়ে ওদের থামানোর চেষ্টা করলেন। আমরা দুজন যখন রাস্তায় নেমে এলাম তখন হঠাৎ করে আমার মাথায় একটা প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করলো। অনিরুদ্ধকে বললাম, আচ্ছা অনিরুদ্ধ, এত বড় একজন ব্যবসায়ীর মেয়ে বাড়িতে টিউশন পড়ান, এটা একটু অদ্ভুত না? মানে ওনার তো সুকোমল বাবুর ব্যবসাপত্র দেখে রাখবার কথা, কারণ উনি একমাত্র সন্তান, বংশের একমাত্র সহায় সম্বল, যাই বলো না কেন। তবে সেদিকে মনোযোগ না দিয়ে সামান্য কিছু পয়সার জন্য শিক্ষকতা করতে যাবেন কেন? প্রশ্নটা শুনেই অনিরুদ্ধ জামার পকেট হাতে একটা সিগারেট বার করে ফস করে জ্বালিয়ে নিয়ে ধোঁয়া টেনে বলল, একদম ঠিক কথা বলেছ। এই একটা জায়গায় আমার একটু খটকা লেগেছে। পরিবারের সকলের মধ্যে যদি কুশল সম্পর্ক থাকে তবে বাবার তিল তিল করে গড়ে তোলা ব্যবসাকে বাড়ানোর পরিবর্তে নিজের পৃথক পরিচিতি গঠনের জন্য সায়নী দেবী ছুটতে যাবেন কেন? আর তুমি দেখলে যে আমাদের দেখে কমলিনী দেবী কেমন রণমূর্তি ধারণ করে দাঁড়িয়েছিলেন? মানে আমার তো মনে হলো ওনার চোখে শুধু বিরক্তি নয়, ভয়ও ছিল। কিন্তু উনি যদি কিছু করেও থাকেন তবে কেন করবেন ভেবে দেখো নিমেষ। সায়নী দেবী কি বললেন? ওনার বাড়িতে সুকোমল বাবুর পরবর্তীতে ওনার স্ত্রীর কথাই শেষ কথা, অর্থাৎ ওই বাড়িতে কমলিনী দেবীর যথেষ্ট প্রভাব রয়েছে। তবে শুধু শুধু উনি অন্য কারো পেছনে খারাপ কিছু কাজ করতে যাবেন কেন? হ্যাঁ, এটাও অবশ্য ঠিক। তুমি এসব ভেবে এখন মাথা খারাপ করো না, বুঝলে? চলো পা চালিয়ে বাড়ি গিয়ে তোমার নিজের লেখালেখিগুলো সম্পূর্ণ করবে, আর আমিও নিজের কিছু কাজের ফাইল আজ রাতের মধ্যেই দেখে রাখবো। আমি আর অনিরুদ্ধ সেদিন নিজেদের বাড়িতে ফিরে অসম্পূর্ণ কাজগুলো নিয়ে বসলাম। তারপর যথারীতি পরের দিন সন্ধেবেলা সুকোমল বাবুর বাড়িতে গিয়ে উঠলাম। সায়নী দেবীর বুদ্ধি আছে বলতে হবে। এক রাতের মধ্যেই বাড়ির সকলকে এমন কিছু বুঝিয়েছেন যে সকলের চোখে মুখেই একটা ধীর স্থির ভাব বিরাজ করছে দেখলাম। আমাদের ভিতরে ডেকে এনে ওনার বাবার ঘরেই বসার ব্যবস্থা করে দিলেন। অনিরুদ্ধ যদিও এই সংবাদ শুনে মনে মনে বেজায় খুশি হয়েছিল। মেঘনা চাইতে জল পেলে যা হয়। সায়নী দেবী কিছু একটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন। ওনার ভাবগতিক দেখে আমার কথাটা শুরু করার পূর্বেই বলে উঠলাম, আচ্ছা বলছি সবকিছু তো ঠিকঠাক হয়েই আছে, এবার আপনারা একে একে এ ঘরে এসে কিছু কথাবার্তা বলবেন, মানে আমাদের কিছু সামান্য প্রশ্নের উত্তর দিয়ে যাবেন, কেমন? আচ্ছা, সবার আগে এই ঘরে কাকে পাঠাবো? আপনি আসুন, বাকিটা সবাই একটু বাইরে গিয়ে অপেক্ষা করুন। সায়নী দেবী বাইরে গেলে তবেই পরের জন ভিতরে আসবেন। সবাই চলে যাবার পর সায়নী দেবী অস্ফুটে নমস্কার জানিয়ে আমাদের সামনে চেয়ারে বসলেন। আপনি তো টেলিফোনে অনিমেষকে জানিয়েছিলেন যে আপনাদের বাড়িতে নাকি বেশ কিছু মাস যাবৎ থ্রেট লেটার আসতো। তা সেসব চিঠি কে বা কারা লিখতে পারেন আপনার মনে হয়? আপনি সেই চিঠিগুলো কখনো পড়েছিলেন? আর ঠিক কোন সময় চিঠিগুলো আপনাদের বাড়িতে ফেলা হতো? মানে রাতে না সকালে নাকি দুপুরে, কোন সময়? আমার মনে হয় ওটা আমার বাবার ব্যবসায়িক ক্ষেত্রের কোনো প্রতিদ্বন্দ্বীর কাজ। এছাড়া এরকম কাজ কেউ করতে পারেন বলে তো আমার মনে হয় না। আর হ্যাঁ, আমি একবার একটা চিঠি পড়েছিলাম, এক প্রকার জোর করেই বাবার হাত থেকে ছিনিয়ে নিয়ে পড়েছিলাম। তবে চিঠিতে স্পষ্ট করে কিছুই লেখা ছিল না, কেমন যেন অদ্ভুত একটা চিঠি। দেখে মনে হচ্ছিল কেউ হয়তো ইচ্ছে করে একটা ছন্দ মিলিয়ে কবিতা লিখে পাঠিয়েছে। তবে হ্যাঁ,
সামান্য কিছু ইঙ্গিত থাকতো, মানে কিছু করে ফেলবে বা ভয় দেখানোর মতন, তবে সেটা ওই কবিতার ছন্দেই লেখা থাকতো। চিঠিগুলো কিন্তু খুব একটা ঘন ঘন আমাদের বাড়িতে আসতো না, মাসের শুরুর দিকে একটা করে চিঠি আসতো। এভাবে 3 মাস মোট 3টে চিঠি এসেছে। আর যখনই মাসের শুরুতে চিঠিগুলো আসতো, বাবা তখন খুব ঘামতেন আর সবার আড়ালে গিয়ে একেবারে একলা বসে চিঠিগুলো পড়তেন। মাঝে মধ্যে মায়ের সাথে রাতের বেলা ঝগড়া হতো। আওয়াজ পেয়ে আমি বা ঠাম্মি কেউ ওদের ঘরে গিয়ে সামনে দাঁড়ালে, দরজা ধাক্কালে বাবা মা দুজনেই খুব বকাবকি করে ওখান থেকে আমাদের সরিয়ে দিতেন। আর চিঠিগুলো প্রায় বিকেলে বা সন্ধ্যার দিকে আসতো। আসলে একই সময় কখনো সব চিঠি আসেনি। প্রথমটা এসেছিল সন্ধ্যায়, দ্বিতীয়টা এসেছিল দুপুরের দিকে, আর তৃতীয়টা এসেছিল সকালে বাজারের ব্যাগের মধ্যে। দাঁড়ান দাঁড়ান, বাজারের ব্যাগে করে চিঠি এলো, অথচ আপনি যে টেলিফোনে বলেছিলেন সুকোমল বাবুর মৃত্যুর দিন এই বাড়িতে বাইরে থেকে কেউ প্রবেশ করেনি, তবে এটা কি করে সম্ভব? হয় আপনি কাউকে আড়াল করতে চাইছেন, অথবা আপনি নিজেই আরো অনেক কিছু জেনেও ক্রমাগত সেটাকে লুকিয়ে চলেছেন। না না, আপনি ভুল বুঝছেন। আসলে আমার নিজেরই ঘটনাগুলো খুব খটোমটো বলে মনে হয়। আমার বাবা কিন্তু এত ভুলোমনা নন। কিন্তু যেদিন ওনার বাজারের ব্যাগ থেকে ওই চিঠিটা পাওয়া গেল, সেটা ওখানে কখন কিভাবে এলো বাবা নিজেই বুঝতে পারেননি। সেদিন চিঠিটা আমার মা খুঁজে পেয়েছিলেন। আর 3 মাসে যে কটা চিঠি এসেছে সবগুলো এসেছিল একটা হলুদ খামের মধ্যে। তাই মা যখন ওই একই চিঠির খাম বাবার ব্যাগে দেখেছিলেন, তখন বুঝতে অসুবিধা হয়নি যে ওটা কি হতে পারে। আপনার বাবার সাথে আপনার মেয়ের সম্পর্ক কেমন? সায়নী দেবী একবার মাথা নিচু করে কিছু একটা ভেবে নিলেন। তারপর লজ্জাবশত একটু থেমে থেমে বললেন, ওই আর 5টি স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক যেমন হয় তেমনই ছিল। সবসময় ভালোও নয়, আবার সবসময় খারাপও নয়। তবে মা অনেক সময় বাবার সাথে খুব খারাপ আচরণ করতেন। কিছু জিজ্ঞাসা করলে ধমক দিয়ে আমাকে চুপ করিয়ে দিতেন। বলতেন বড়দের সব ব্যাপারে এত আগ্রহ ভালো নয়। তবে বাবা আমার সাথে ঠিক বন্ধুর মতোই মিশতেন। মা আসলে একটু ক্ষমতা নিয়ে চলতে ভালোবাসতেন, তাই বাবার সব কথাকে মেনে নিতে পারতেন না। নিজের মতামতটা প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন। ওই 3টি চিঠির মধ্যে আপনি আমাকে অন্তত একটা চিঠি জোগাড় করে দিতে পারবেন? চিঠি? হ্যাঁ, সেগুলো হয়তো এই ঘরের কোথাও একটা থাকবে, কিন্তু কোথায় থাকতে পারে তা তো আমার জানা নেই। আমাকে আজকের দিনটা একটু সময় দিন, আমি না হয় খুঁজে পেলে আপনাদের একবার টেলিফোন করে জানিয়ে দেব। বেশ, এবার আপনি আসতে পারেন। আর এরপর আপনার মাকে এখানে পাঠিয়ে দিন। সায়নী দেবী চলে যাবার পর আজ বেশ সংযত অবস্থায় কমলিনী দেবী আমাদের সামনে এলেন। গতকাল আমাদের কথাবার্তা শুনেই যেমন রণমূর্তি ধারণ করেছিলেন, আজ কিন্তু সেরকম কোনো কিছুর লক্ষণ দেখতে পেলাম না। উল্টে নিজেই কথোপকথন শুরু করলেন। নমস্কার, আপনাদের কি জানার আছে প্রশ্ন করতে পারেন। নমস্কার, এখানে বসুন। আপনি গতকাল আমায় দেখে ওভাবে ভয় পেয়ে গিয়েছিলেন কেন বলুন তো? সত্যি কথা বলতে গেলে আমি কিছুটা ভয় পেয়েছিলাম। কি করব বলুন, সাত করে তো কেউ আর বাড়িতে পুলিশ বা ডিটেকটিভ ডাকে না। তার উপর আইনের বিচার যে সবসময় সঠিক হয় তাও নয়। হ্যাঁ, এগুলো হয়তো আপনাদের শুনতে খারাপ লাগতেই পারে, তবে খোঁজ নিয়ে দেখবেন বেশিরভাগ সময় অপরাধী টাকার জোরে শাস্তি মকুব করিয়ে নেয়, আর বিনা দোষে মানুষজন অর্থভাবে শাস্তি পায়। এবার আপনারাই বলুন, এত কিছু জানার পরেও আপনাদের মতন মানুষদের উপর কিভাবে ভরসা করব? আপনি যা বলেছেন তার তিলার্ধও মিথ্যা নয়, তবে কমলিনী দেবী, সবসময় কিন্তু এটা সত্যি হয় না। আমরা কিন্তু আমাদের যথাসাধ্য চেষ্টা করি অপরাধীকে শাস্তি দেওয়ার। যাক, সেসব কথা। আচ্ছা, আপনার স্বামী মারা যাবার সময় ওনার কাছে কে কে ছিলেন, আর ওনার বডিটা পোস্টমর্টম করা হয়েছিল? উনি যখন ঘরের মধ্যে জ্ঞান হারালেন তখন তো ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর ডাক্তারেরা জানালেন আর আশা নেই, সব শেষ। সেই সময় আমি আর আমার মেয়ে ওনার কাছে ছিলাম। হাসপাতাল থেকে ডাক্তাররাই বলেছিলেন যে বডিটা বেশিক্ষণ ওখানে ফেলে না রাখতে, আর যেহেতু শরীরে আর প্রাণ নেই
তাই শুধু শুধু কাটা ছেঁড়া করে এটা নিয়ে আর জল ঘোলা করতে ওনারাই বারণ করেছিলেন। বেশ, মানে পোস্টমর্টম হয়নি। আচ্ছা, ওনার কোনো খাবারে অ্যালার্জি ছিল? সেদিন সারাদিন উনি কি খেয়েছিলেন? আর মৃত্যুর পূর্বে উনি শেষবারের মতো কি খেয়েছিলেন মনে করে বলতে পারবেন? না না, ওনার কোনো রকম খাবারের প্রতি বাধা নিষেধ ছিল না। আর শেষবার আমাদের বাড়িতে বিকেলে স্ন্যাক্স হিসেবে কেক তৈরি করা হয়েছিল। আমার মেয়ে তো বিকেলের দিকে কয়েকটি ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের পড়ায়, তাই একসাথে কিছু খাবার তৈরি করে রাখে। ওরাও বাচ্চা মানুষ, তাই কখনো কখনো আসতে না চাইলেও খাবারের লোভে পড়ে পড়তে চলে আসে। এই সেদিনও এই কারণেই কেক বানানো হয়েছিল। আর দুপুরে আমার স্বামী রুই মাছের পাতলা ঝোল দিয়ে ভাত খেয়েছিলেন। আমার মেয়ে পড়াতে বসলে অনেক সময় বাচ্চাদের হাত দিয়েই খাবারটা আমি উপরে পাঠিয়ে দিই। সেদিনও তাই দিয়েছিলাম। সেদিন খাবারটা আমার মেয়ের এক কচি ছাত্র বসন্ত ও বয়ে নিয়ে গিয়েছিল। সেদিন কেকটা কে বেক করেছিল? আমার মেয়ে। আপনারা সবাই সেই একই কেক খেলেন, অথচ মারা গেলেন মাত্র একজন। অদ্ভুত বিষয়। আচ্ছা, আমি শুনেছি আপনাদের বাড়িতে নাকি এর পূর্বে 3টি থ্রেট লেটার এসেছিল। সেগুলোতে ঠিক কাকে থ্রেট দেওয়া হয়েছিল? 2টিতে আমার স্বামীকে আর একটিতে আমার মেয়েকে হুমকি দেওয়া হয়েছিল। তবে 3টে চিঠি আমার স্বামীকেই দেওয়া হয়েছিল। প্রথম চিঠিটা দরজার নিচ থেকে গলানো হয়েছিল। দ্বিতীয় চিঠিটা আমার স্বামীর হিসেবের খাতায় রেখে দেওয়া হয়েছিল। আর তৃতীয় চিঠিটা তো ওর বাজারের ব্যাগে আমিই পেয়েছিলাম। আসলে যখন চিঠিগুলো আসতো তখন আমার স্বামী প্রায় ঘুম মেরে বসে থাকতেন। চিঠিগুলো আসার আগেই ও যেন কিছু একটা টের পেয়ে যেত। আচ্ছা, যে খাবারগুলো খেয়ে আপনার স্বামী এমন অসুস্থ হয়ে পড়লেন, সেই খাবারের মধ্যে ভারী খাবারগুলো তো এতদিন পর্যন্ত থেকে যাবার কথা নয়। কিন্তু সেদিন আপনারা যে কেক তৈরি করেছিলেন ওটা তো শুকনো খাবার, রাখতে চাইলেই সংরক্ষণ করে রাখা যেত। এখন সেই কেক কি আর একটু বেঁচে আছে? মানে থাকলে আমি একটু চেখে দেখতাম আদৌ ওতে ঠিক কি এমন আছে। অনিরুদ্ধর সবকিছু ভালো, তবে কোনো কেস সমাধানের জন্য নিজের জীবনের উপর ঝুঁকি নিয়ে এরকম বাড়াবাড়ি আমার একদম অপছন্দের। কিন্তু কিছুই মুখ ফুটে বলতে পারছিলাম না। আমি যতক্ষণ উসখুস করছিলাম ততক্ষণ কমলিনী দেবী একটু বসে কি যেন ভাবলেন। তারপর একটু থেমে থেমে বললেন, হ্যাঁ, তা দেওয়া যেতেই পারে। এক টুকরো এখনো রয়েছে। বাহ বাহ বাহ, এখনো রেখে দিয়েছেন? বেশ, ওটা একটা বাক্সে ভরে দেবেন। ঠিক আছে। আচ্ছা, আপনার সাথে আপনার স্বামীর সম্পর্ক কেমন ছিল? এর উত্তর আমি নিজেই এতগুলো বছর ঘর করে খুঁজে পাইনি, তাই আপনাকেও বলতে পারবো না। ও হয়তো আমি ওনার ঠিক মনের মতন ছিলাম না, আবার কখনো কখনো মনে হয়েছে আমি ছাড়া হয়তো ওনার জীবনে আর কেউ কোথাও নেই। আমাদের তো দেখাশোনা করেই বিয়ে হয়েছিল। প্রথম দিকে ভালো করে সংসার চললেও পরবর্তীতে জানি না কি এমন হলো আমাকে একটু এড়িয়ে চলতেন। তারপর কিন্তু পরের দিকে আবার সব ঠিক হয়ে গিয়েছিল। বেশ, আচ্ছা ঠিক আছে, এবার আপনি আসতে পারেন। আচ্ছা, যাবার পরে আপনার শাশুড়ি মাকে একবার ডেকে দেবেন। কমলিনী দেবী বেরিয়ে যাবার পরেই সুকোমল বাবুর মা অর্থাৎ প্রভাতী দেবী ভয় ভয়ে ভিতর এলেন। অনিরুদ্ধ হাত জোর করে নমস্কার জানিয়ে বসতে বলল। তারপর বলতে শুরু করল, আমি জানি নিজেরা অভিভাবক হয়ে বর্তমান থাকাকালীন সন্তান হারানোর বেদনা বলে বোঝানো যায় না, তবুও দয়া করে আমাদের সাথে একটু সহযোগিতা করুন। আচ্ছা, ঈশ্বরের কৃপা আপনাদের তো অর্থের অভাব নেই, তবে আপনার নাতনি টিউশন পড়ান কেন? আসলে কি জানো তো বাবা, পড়াশোনার মধ্যে থাকলে নিজেরও একটু পড়াশোনার চর্চা থাকে। ও তো আগে একটা বাচ্চাই পড়াতো, আমার ছেলেই ওকে একটা ছাত্র এনে দিয়েছিল। তারপর আস্তে আস্তে এতগুলো বাচ্চা কাচ্চা ওর কাছে এসে পড়লো। আসলে যে বাচ্চাটাকে প্রথমে পড়াতো তাকে একেবারে বিনামূল্যেই পড়াতো। ওরা খুব গরিব। আমার ছেলে আবার একটু জনদরদি, তাই আমার নাতনিকে বলেছিল বাচ্চাটাকে একটু পড়িয়ে দিতে। আপনার ছেলে ছাত্র জোগাড় করলেন কি করে? বাচ্চাটার
অভিভাবকের সাথে বাজারে দেখা হয়ে গেল। তারপর ওই রোজ একই রাস্তায় যাতায়াত হলে যা হয়, কথাবার্তা হতে হতে জানতে পারলো যে পয়সার অভাবে একমাত্র বাচ্চাটাকে তারা পড়াতে পারছে না। আপনার বৌমার সাথে আপনার সম্পর্ক কেমন? শুনলাম আপনার ছেলের সাথে নাকি আপনার বৌমার খুব বেশি ভালো সম্পর্ক ছিল না। হ্যাঁ বাবা, আমার সাথে ওর ভালোই সম্পর্ক। আমার স্বামী তো বৌমা বলতে একেবারে অজ্ঞান। এখন তো এই বাড়িতে বৌমার কথাতেই সব কিছু চলে। আমার ছেলে বর্তমান থাকাকালীনও বৌমার অনেক দাপট ছিল। আসলে আমার বৌমা চিরকালই ওই না পাওয়াগুলোই বাড়িয়ে রেখে দেখে এসেছে। তাই ওকে 12 আনা দিলেও ওই 4 আনার জন্য গলা শুকিয়ে মরে। আমার স্বামী তো বলেছেন এই বাড়ির একটা অংশ উনি বৌমার নামে লিখে দেবেন। তা ভালো, সম্পত্তিতে নারীদের অধিকার দেওয়া উচিত, কিন্তু হঠাৎ আপনি সম্পত্তির কথা বললেন। কখনো ভাগ বাটোয়ারা নিয়ে কথা উঠেছিল নাকি? হ্যাঁ, তা আবার হবে না? বাপ ছেলে প্রায় দিন ঝগড়া লেগেই থাকতো সম্পত্তি নিয়ে। আমার ছেলেটা যাবার সময়ও মনে অনেক অশান্তি নিয়ে গেছে। দলিলে কার কত শতাংশ আছে? নতুন দলিল আর লেখা হয়নি। এত বছর যা ছিল, মানে এখনো পর্যন্ত সমস্ত কিছুর অধিকারী আমার স্বামী। তবে কথা উঠেছিল নতুন করে একটা দলিল লেখা হবে। সেটা লেখার আগেই তো আমার ছেলেটা চলে গেল। নতুন দলিলে কার ভাগে কি কি থাকতো জানতেন? অর্ধেক অংশটা আমার ছেলের নামেই থাকতো, আর একটা অংশের অর্ধেক আমার নাতনি আর বৌমার নামে থাকতো। তবে আমার ছেলে অর্ধেকের চেয়ে একটু বেশি অংশই দাবি করেছিল, যদিও সেটা আমার স্বামী মেনে নেননি। আমার ছেলে কিন্তু লোভী নয়, ও নিজের জন্যে চায়নি। ওই অংশের টাকাটা হয়তো কোনো গরিব দুঃখীকে লিখে দেওয়ার জন্য বলেছিল। একটু বেশি দয়ালু। এত দয়াশীল হওয়া ভালো নয়। ঠিক আছে, আমার যা জানার ছিল জানা হয়ে গেছে। এবার আপনার স্বামীকে পাঠিয়ে দিন। প্রভাতী দেবী বেরিয়ে যাবার পর সুকোমল বাবুর পিতা ভিতরে প্রবেশ করলেন, মুখ থমথমে আর গুরু গম্ভীর। ওনাকে দেখেই অনিরুদ্ধ একবার উঠে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম জানালো। হ্যাঁ, নমস্কার। আপনাদের কিভাবে সাহায্য করতে পারি বলুন? নমস্কার সম্রাটবাবু, আপনি আগে বসুন। আমি কাজের সময় ভনিতা বিষয়টা খুব একটা পছন্দ করি না, তাই সরাসরি আসল কথাটাই জিজ্ঞাসা করছি। আপনাদের বাড়িটা দেখে আপনাদের ক্ষমতার পরিমাণটা কিছু হলেও আন্দাজ করা যায়। তা আপনি বর্তমান থাকাকালীন নিশ্চয়ই এখনো পর্যন্ত এই বিশাল সম্পত্তির নামেই রয়েছে। আগে হ্যাঁ, তবে আমি ভেবেছিলাম এবার সম্পত্তিটা আমি থাকতে থাকতেই সবার মধ্যে ভাগ বাটোয়ারা করে দেব। বয়স হচ্ছে কি না, সময় থাকতে থাকতে এইসব কাজ মিটিয়ে নেওয়া ভালো। সবার মধ্যে কেন, আপনার তো মাত্র একটি সন্তান রয়েছে। সোজা হিসেবে তো এই বিপুল সম্পত্তি তো তারই প্রাপ্য। বেশি টাকা থাকলেই মানুষের মনে বিপদগামী হবার চিন্তা ভাবনা চেপে বসে, জানেন তো। তাই সময় থাকতে থাকতে সব কিছু লাগাম দেওয়া উচিত। আর কোনো কিছুই কখনো প্রয়োজনের অধিক ভালো নয়, সেটা ভালোবাসা হোক বা সম্পত্তি হোক। তাই আমি চেয়েছিলাম সকলেই যেন সমান ভাগ পায়। এই যে আমার বৌমা,
অন্য একটা বাড়ি থেকে এই বাড়িতে এসে এত সুন্দর মানিয়ে নিয়েছে। আমাদের দেখাশোনা করছে কেন? কারণ এটা ওর পরিবার, ওর বাড়ি। তাই এই বাড়িতে ঠিক যতখানি আমার ছেলের অধিকার রয়েছে, ঠিক ততখানি আমার বৌমারও অধিকার থাকবে। আপনার এমন উদার চিন্তা ভাবনা দেখে বেশ ভালো লাগলো। তা আপনার ছেলের সাথে আপনার সম্পর্ক কেমন? বেশ ভালো তো, মানে বাবা ছেলের সম্পর্ক যেমন হয় আর কি। কখনো বন্ধুর মতো, কখনো শাসনের, আবার কখনো আদরেরও বটে। বেশ। আচ্ছা, আপনাদের বাড়িতে যে প্রায়শই থ্রেট লেটার আসতো তা দেখে আপনার কখনো নিজেকে নিয়ে ভয় হয়নি? কারণ এখনো পর্যন্ত সমস্ত সম্পত্তি তো আপনার নামেই রয়েছে। আকে না, আমাকে মারবে এখনো পর্যন্ত এমন দুঃসাহস কারও হয়নি। আর আমি এই জীবনে পাপ খুব যৎ সামান্য করেছি, তাই ঈশ্বরের প্রতি পুরো ভরসা রয়েছে, বুঝলে কি না? বাহ, আচ্ছা, আপনার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। এবার আপনি আসতে পারেন। একে একে সবাই নিজেদের প্রশ্নোত্তর পর্ব সেরে চলে গেছে। অনিরুদ্ধ আমাকে ইশারা করল ওঠার জন্য। সায়নী দেবী আর বাড়ির প্রত্যেকের থেকে অনুমতি নিয়ে আমরা বিদায় নিলাম। সেদিন সুকোমল বাবুর বাড়ি থেকে বেরোতেই অনিরুদ্ধকে বললাম, এই কি দরকার ছিল শুধু শুধু এসব জিনিস বই আনার? তুমি কি এবার এটাকে খাবে বলে ঠিক করেছো নাকি? এত চিন্তা করো না, এতে এখন কিছু পাওয়া যাবে না। এতদিন ধরে ওনারা এই এক টুকরো কেক সযত্নে সংরক্ষণ করে রেখেছিলেন এটা বোঝানোর জন্যই যে ওই বাড়ির ভেতরে কেউ খুনি নয়, খুনটা বাইরের কেউ করেছেন। নয়তো যে খাবার খেয়ে একজন মানুষের মৃত্যু করতে পারে, সাধারণ মানুষেরা পুলিশের হাত থেকে বাঁচতে সেই খাবার আগেভাগে ফেলে দেবে, বিশেষত যেখানে পোস্টমর্টম রিপোর্ট পর্যন্ত নেই, সেখানে প্রমাণ রেখে দেওয়ার কোনো মানেই হয় না। তাও আমি একবার গিয়ে ওই কেকের স্যাম্পলটা পার্থবাবুর কাছে দিয়ে আসবো। পরীক্ষা হোক, তবে বিশেষ কিছু পাওয়া যাবে বলে তো আমার মনে হয় না। আচ্ছা, তুমি বরং এখন বাড়ি যাও, আমি একবার থানায় ঢু দিয়ে আসি। অনিরুদ্ধর কথা মতো আমি নিজেদের ঠিকানায় আমরা ফিরে এলাম। সেদিন অনিরুদ্ধর ফিরতে ফিরতে অনেক রাত হলো, তাই সেদিন ওকে আর কোনো প্রশ্ন না করে আসার পরে দরজা খুলে দিয়ে নিজের ঘরে চলে গেলাম। আমার রাতের খাবার আগেই হয়ে গিয়েছিল, তাই বিছানায় শুয়ে চোখ বুজে এলো। পরের দিন দুপুরের দিকে অনিরুদ্ধ বলল আমাকে নিয়ে কোথাও একটা বেরোবে, তাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। অনিরুদ্ধর সাথে সেই গন্তব্যে গিয়ে দেখলাম সেখানে একটা গলির মধ্যে আগে থেকেই সায়নী দেবী আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আমরা কাছে যেতেই আমাদের হাতে একটা হলুদ রঙের খামে মোড়া চিঠি গুজে দিয়ে বললেন, এই সেই থ্রেট লেটার। আমি তন্ন তন্ন করে খুঁজে অতি কষ্টে এটা হাতে পেয়েছি। তবে বাড়িতে সবার চোখ এড়িয়ে এটা আপনাদের হাতে তুলে দেওয়া অসম্ভব ছিল। এমনিতেই মা আমার খোঁজাখুঁজি নিয়ে কিছু একটা আন্দাজ করতে পেরেছিলেন, তাই আবার বাড়িতে একটা ঝড়ের পূর্বাভাস দেখা দিয়েছে। আপনারা এটা পড়ে দেখুন কিছু উদ্ধার করতে পারেন কিনা। আর হ্যাঁ, আমার বাবা মারা যাবার আগে শেষবারের মতো আমারই এক ছাত্রের হাত থেকে এক টুকরো কেক খেয়েছিলেন। আমি হঠাৎ কেন বললাম সেটা না হয় আপনারাই খুঁজে বার করে নেবেন। এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। আমি চললাম। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই এক প্রকার ঝড়ের গতিতে সায়নী দেবী ওখান থেকে দ্রুত পদে সরে পড়লেন। ওনার চোখের কোণে মনে হলো হালকা জলের বিন্দু চিকচিক করে উঠল। সেটা ওনার বাবাকে হারানোর বেদনা, নাকি যে কথাটা অসম্পূর্ণ বলে চলে গেলেন তার জন্য, ঠিক বুঝতে পারলাম না। অনিরুদ্ধ ওখানে দাঁড়িয়ে চিঠিটা খুলে দেখল, তাতে মাত্র 4টে লাইন লেখা রয়েছে। ওখানে দাঁড়িয়েই ওটা পড়তে শুরু করলো অনিরুদ্ধ। নবদিগন্তে নামবিহীন অধিকার, পূর্বে তোমার খামখেয়ালি জীবনের ফসল। আমার জীবনের সম্মানহীনা রাত্রি, আর তোমার মরণে থাকুক আমার চোখের কাজল। আমি চোখ বন্ধ করে কবিতাটা শুনছিলাম। হুট করে দেখলাম অনিরুদ্ধ থেমে গেল। উদ্বিগ্ন হয়ে বললাম, আরে কি হলো, থামলে কেন? বাকিটা পড়ো। এইটুকুই লেখা রয়েছে, এই দেখো। মানে এসব কি লেখা? এ তো পুরো বৈষ্ণব পদাবলীর পূর্বরাগের পদ বলে মনে হচ্ছে। সায়নী দেবী এই চিঠিটা আমাদের হাতে ধরিয়ে দিয়ে
কেসটা ঘোরাতে চাইছেন না তো? মানে হয়তো এটা ভুয়ো চিঠি, এটা কিভাবে কোনো থ্রেট লেটার হতে পারে? সেটাই তো। এই সময় নষ্ট না করে এখনই একবার সুকোমল বাবুর বাড়িতে চলো তো। সায়নী দেবী আগে ছুটেছেন, ওনার পৌঁছানোর কিছুক্ষণ পরেই হয়তো আমরা পৌঁছে যাব। চলো। অনিরুদ্ধ চিঠিটা ভালো করে পকেটে গুজে সুকোমল বাবুর বাড়ির দিকে আমাকে নিয়ে হাঁটা দিল। সেদিন ওই বাড়ির সকলের থেকে তাদের নিজেদের সম্বন্ধে 2-3 লাইন করে তাদের যা ইচ্ছে হয় তেমন লেখা লিখিয়ে নিল অনিরুদ্ধ। আমার বুঝতে বাকি রইল না যে অনিরুদ্ধ চিঠির হাতের লেখার সাথে বাকিদের হাতের লেখা মিলিয়ে দেখতে চাইছে। এরপর অনিরুদ্ধ থানায় গিয়ে কেকের মধ্যে কোনো বিষ পাওয়া গেছে কিনা সেটা জানতে পার্থবাবুর কাছে গেল। কিন্তু ওর অনুমান একদম ঠিক, ওই খাবারে ন্যূনতম কোনো বিষের ছিটে ফোঁটা পাওয়া যায়নি। এর মাঝে আরেকদিন ভাবতে ভাবতে কেটে গেল। হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দেখিয়েও চিঠির হাতের লেখার সঙ্গে বাড়ির সদস্যের হাতের লেখা কিছুতেই এক করা গেল না। তবে অনিরুদ্ধ এর মধ্যেই আমাকে বাড়িতে এসে মাঝে মধ্যে বলতো যে ওকে নাকি কেউ একজন ফলো করছে কয়েকদিন ধরে। কেসের 6 নম্বর দিনে এসে অনিরুদ্ধ হঠাৎ বলল, এই অনিমেষ, ওনাদের ফোন করে জানিয়ে দাও তো আসল দোষী ধরা পড়ে গেছেন, ওনারা যেন সত্য প্রকাশের জন্য প্রস্তুত থাকেন। কথাটা শুনে আমি রীতিমতো চমকে উঠলাম। অনিরুদ্ধ বেশিরভাগ সময় আমার সাথে ছিল। হ্যাঁ, সকালে মাঝে মধ্যেও নিজের কাজের জন্য এদিক ওদিক ছুটে বেড়াতো, কিন্তু এর মধ্যেই বাড়িতে বসে ওই রহস্যের সমাধান করলো কি করে? আমি উৎসুক হয়ে অনিরুদ্ধর কাছে আসল সত্যিটা আগেভাগে জানার জন্য হত্যে দিয়ে পড়ে রইলাম। কিন্তু অনিরুদ্ধ এমনই নির্দয় যে অর্ধ সত্য জানিয়ে আমাকে আরো খানিকটা খুঁচিয়ে রহস্যের একেবারে মাঝপথে একলা ফেলে চলে গেল। তাও যেটুকু আগাম জানতে পারলাম সেটা কিছুটা এরকম। অনিরুদ্ধকে নাকি একজন মধ্যবয়স্ক ভদ্রমহিলা বেশ কিছুদিন ধরে অনুসরণ করছিলেন। প্রথম দিন সুকোমল বাবুর বাড়ি থেকে বেরিয়ে আসার পর অদূরে ওই বাচ্চাদের সাথে সেই ভদ্রমহিলার অবয়ব দেখতে পেয়েছিলাম। অনিরুদ্ধ কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে কথা বলছে, এটা নাকি ভদ্রমহিলা নজর রাখতেন। অনিরুদ্ধ সেটা বুঝতে পেরে ভদ্রমহিলার পিছনে পার্থবাবুকে নজর রাখতে বললেন। কিন্তু অনুসরণকারী নিজেই আরেকজন চোরের দ্বারা অনুসৃত হতে লাগলো। এরপর যা কিছু ঘটেছে না হয় অনিরুদ্ধ নিজের মুখেই বলুক। অনিমেষ, তোমার মনে আছে যেদিন সায়নী দেবী আমাদের কাছে ওই চিঠিটা নিয়ে এসেছিলেন, সেদিন বলেছিলেন ওনার বাবাকে শেষ খাবার খাইয়েছিলেন ওনারই একজন ছাত্র। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে এক প্রকার আমাদের সামনে থেকে যেন পালিয়েই বাঁচলেন। আসলে সায়নী দেবী নিজের বাবাকে ভীষণ শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন, তাই নিজের মুখে নিজের বাবার দ্বিচারিতার কথা সামান্য জানলেও বাইরের লোকের সামনে সেগুলো নিয়ে মুখ খুলতে পারেননি। পার্থবাবুকে বগল দাবা করে এর মধ্যেই ওই ভদ্রমহিলার বাড়িতে গিয়ে দীর্ঘ জেরা করতে হয়েছে। পুলিশের পোশাক দেখে সেই কাঁচা অপরাধী ভয় সবটা স্বীকার করেছেন। সুকোমল বাবুর একমাত্র সন্তান কখনোই সায়নী দেবী নয়। সুকোমল বাবুর তো সোনার ব্যবসা। মাঝে মধ্যেই ওনার দোকানে একজন চেনা জানা ভদ্রমহিলার আগমন ঘটত। পরিচয় যদিও ওই সোনার দোকানে কেনাকাটার থেকেই হয়েছে। ভদ্রমহিলার স্বামী বিদেশে থাকেন। দীর্ঘ 13 বছর হতে চলল তার স্বামী দেশে ফেরেননি, অথচ সেই ভদ্রমহিলার ছেলের বয়স 11 বছর। বিষয়টা কি ঘটেছে বুঝতে নিশ্চয়ই আর বাকি নেই। সুকোমল বাবুর মা কিন্তু এর সবটাই টের পেয়ে গিয়েছিলেন, কিন্তু বাঙালিদের ঘরে ছেলে তো সোনার আংটি, তাই ছেলের সব দোষ দেখেও যতটা সম্ভব তা ঢেকে রাখতেন। ওই ভদ্রমহিলার নাম নয়না। ভদ্রমহিলার সাথে ধীরে ধীরে সুকোমল বাবুর অন্তরঙ্গতার সম্পর্ক সৃষ্টি হয়। তাও আবার সম্পর্কের চাহিদা উঠেছিল সুকোমল বাবুর তরফ থেকে। কিন্তু দুজনের তো পৃথক সংসার রয়েছে, আর নয়না দেবী ওনার সংসার ছেড়ে বেরিয়ে আসতে পারলেও সম্রাট বাবু যে কিছুতেই ওনার ছেলেকে এই পথে যেতে দিতেন না, তা উনি ভালো করেই জানতেন। নয়না দেবীর সন্তানের প্রতি মায়া ও দায়িত্বের বশে সুকোমল বাবু তার মেয়েকে বললেন ওই গরিব বাচ্চাটাকে পড়াতে। তাহলে ওই বাড়িতেই বসন্ত আর নয়না দেবীর রোজ যাতায়াত থাকবে, আর নিজের ঔরসজাত পুত্রকেও দেখাও যাবে। কমলিনী দেবী ঘটনাটা প্রথম থেকেই কিছুটা আন্দাজ করতে পারছিলেন, পরে সবটা বুঝতে পেরে নিজের শ্বশুর শাশুড়িকে জানালেন। শ্বশুরের থেকে সাহায্য পেলে শাশুড়ির কাছে ধীরে ধীরে চক্ষুশূল হয়ে উঠলেন। তাই শ্বশুর মশাই তড়িঘড়ি করে দলিল নতুন করে লেখানোর কাজ শুরু করলেন। এই খবর নয়না দেবীর কানে পৌঁছানো মাত্রই নয়না দেবী সুকোমল বাবুর উপর চাপ দিতে থাকেন। কমলিনী দেবী সংসারে ঝামেলা ঢুকতে বাধ্য হয়ে নয়না দেবীর ওই বাড়িতে যাতায়াত বন্ধ করে দেন।
অন্যদিকে সোনার বাজারে এখন সুকোমল বাবুর সাথে জয়ন্ত সাকরার মারাত্মক রেষারেষি চলছে। তাই সহজেই হুমকির চিঠিগুলো ব্যবসায়িক ক্ষেত্রের বলে চালানো যাবে বলে নয়না দেবী একের পর এক চিঠি লিখে চললেন। প্রথম চিঠিটা উনি লুকিয়ে দরজার নিচ দিয়ে গড়িয়ে দিয়ে পালিয়েছিলেন। দ্বিতীয় চিঠি নিজের নাবালক ছেলে বসন্তর হাত দিয়ে খেলা বলে সুকোমল বাবুর হিসেবের খাতায় ঢুকিয়ে দিতে বলেছিলেন। তৃতীয় চিঠি নিজে বাজারে দেখা করে সুকোমল বাবুর ব্যাগে সন্তর্পণে ফেলে দেন। মানে এই নয়না দেবী আসলে সুকোমল বাবুর খুনি? কিন্তু খুনটা করলেন কি করে? না অনিমেষ না, এই একটা জায়গাতেই তো আমার সবচেয়ে বেশি খটকা লাগছে। নয়না দেবী এত কিছু স্বীকার করলেন, অথচ ক্রমাগত বলে চলেছেন খুনটা উনি করেননি। যদিও সায়নী দেবী সন্দেহ করছেন নয়না দেবী নিজের ছেলের হাত দিয়ে বিষ জাতীয় কিছু পাঠিয়ে রাগের বশে সুকোমল বাবুকে হত্যা করেছেন, কিন্তু আমার মনে হয় এটা আসল ঘটনা নয়। হ্যাঁ, সায়নী দেবী তো ঠিক কথাই বলেছেন। মানে তোমার এতে কোনো সন্দেহ আছে নাকি? আরে বাবা, ভেবে দেখো, বাচ্চাদের কেউ কখনো সন্দেহ করবে না। মানে এটাই তো খুনের সহজ উপায় সবচেয়ে। তাছাড়া নিজের ন্যায্য অধিকার না পেয়ে একটা মানুষ যে কতটা হিংস্র হয়ে উঠতে পারে তার নিদর্শন তো আমরা আগেও অনেকবার দেখেছি অনিরুদ্ধ। না, বিষয়টা একটু অন্যভাবে ভেবে দেখো। যার সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক, যদি তাকেই মেরে ফেলতে চাইতেন তবে এই কাজটা আরো অনেক আগেই করতে পারতেন। সবচেয়ে বড় কথা হলো, ওনার ছোট্ট ছেলেকে ওই বাড়ির সকলের সামনে দাঁড় করিয়ে সম্পত্তির ভাগ চাইতে পারতেন, ন্যায় বিচার চাইতে পারতেন, স্ত্রী হিসেবে স্বীকৃতি চাইতে পারতেন, কিন্তু সুকোমল বাবুর সম্মানের কথা ভেবে এসব কিছুই করেননি। আইনের সাহায্য নিলে অতি সহজেই সবকিছু মিটে যেত, তবে সুকোমল বাবু এসব পছন্দ করেন না বলে সেই পন্থাও গ্রহণ করেননি। আর নয়না দেবী ওই থ্রেট লেটারগুলো লিখতেন শুধুমাত্র নিজের ছেলের ভবিষ্যৎ সুরক্ষার জন্য। মানে উনি সুকোমল বাবুর কাছে কেবলমাত্র এই বাড়ি অথবা এই ব্যবসার একটা সামান্য ভাগ চাইতেন। সেখানে যদি সুকোমল বাবুই মারা যান তবে সবচেয়ে বড় ক্ষতি ওনারই হবে। আর যে স্বামী বিদেশে গিয়ে এতগুলো বছর ধরে নিজের স্ত্রীর সাথে কোনো সম্পর্ক রাখেননি, সেও যে ভবিষ্যতে আর কখনো এখানে ফিরবে না এটাও স্পষ্ট। বলতো, নয়না দেবীর একমাত্র সম্বল কিন্তু বসন্ত। তাই এত সহজে উনি নিজের ছেলের জীবনটা নরক করে তুলবেন এই বলে তো আমার মনে হয় না। তাহলে কি করলো খুনটা? সত্যি কথা বলতে গেলে এটা আমিও এখনো পর্যন্ত উদ্ধার করতে পারিনি। তবে তুমি যে বললে ওনাদের ফোন করে জানিয়ে দিতে রহস্যের সমাধান হয়ে গেছে। ধরে নাও এটাই এক ধরনের ফাঁদ। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে অনিরুদ্ধ তোমার বোধিব মিথ্যা ভান। সব হবে, এত তারা কিসের? মাথাটাও গেছে মনে হয়। না, যা হবে সব আগামীকাল সকালে দেখা যাবে। তুমি ফোন করে জানিয়ে দিও কিন্তু। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে। আমি অনিরুদ্ধর কথা শুনে বাড়ির সকলকেই পরের দিন একত্রে উপস্থিত থাকতে বললাম। কিন্তু আমার নিজের কেন জানি না বারবার মনে হচ্ছিল অনিরুদ্ধ হয়তো ধরে ফেলেছে আসল দোষী কে হতে পারে, কিন্তু জেনে বুঝেও আমার সাথে এরকম অন্যায় সাসপেন্স বজায় রেখে চলেছে। যাই হোক, সেদিন সারা রাত ওই নয়না দেবীর ভাগ্য অথবা দুর্ভাগ্য যাই হোক না কেন, সেটার কথা ভাবতে ভাবতেই সারা রাত ঘুম হয়নি আমার। পরের দিন ঠিক সকাল 9:30টায় আমি আর অনিরুদ্ধ সুকোমল বাবুর বাড়িতে উপস্থিত হয়েছি। সকলেই প্রায় আমাদের দেখে খানিকটা ভীত। খানিকক্ষণ বসে নিয়ে অনিরুদ্ধ বলতে শুরু করলো। বাহ, সকলে একসঙ্গে রয়েছেন দেখছি। এবার আমার কাজটা তবে শুরু করে দিই। আচ্ছা বাবা, আমার ছেলেকে কি সত্যি খুন করা হয়েছে? আর আপনারা আপনাদের সাথে এই বাচ্চাটাকে কেন এনেছেন? এ তো আমার নাতনির কাছে পড়ে। কে কোথায় পেলেন? সব বলবো, একটু পরেই সবটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এবার আসল কাজের কথায় আসি। সবকিছু তথ্য একত্র করে এটাই প্রমাণিত হয় যে বসন্ত নামের বাচ্চাটি আসল খুনি। ও বাচ্চা মানুষ কখন খেলতে খেলতে কি বিস্ফল এনে সুকোমল বাবুর হাতে দিয়েছিলেন, আর সুকোমল বাবু তা বুঝতে না পেরেই হয়তো উদরস্থ করেছেন। পার্থবাবু, এবার আপনি আপনার কাজ করুন। এই যে খোকা, তুমি এদিকে এসো। মা, মা, মার কাছে যাবো আমি। মা, যাবো, আমাকে ছাড়ো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি মা যাবো। ওইটুকু বাচ্চাকে এসবের মধ্যে প্রপ হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটার জন্য আমার নিজেরই খুব কষ্ট হচ্ছিল। আমি একবার ভাবলাম কিছু বলবো, কিন্তু তৎক্ষণাৎ পার্থবাবু আরো বেশি করে বাচ্চাটাকে ভয় দেখিয়ে বলতে শুরু করলেন।
হ্যাঁ, তোমাকে তোমার মায়ের কাছেই রেখে আসবো। চলো, তোমার মা এখন গারদের পেছনে রয়েছে, এবার তুমি ওখানেই থাকবে। চলো, তোমার সেখানে চিকিৎসা চলবে। এতটুকু বয়সে একটা মানুষকে খুন করেছো, সুস্থ নাও তুমি। চলো চলো। আমি মাকে চাই, মাকে ছাড়ো, তোমরা ছেড়ে দাও মাকে। আমি মাকে চাই, মা কাছে যাবো। আমার কিচ্ছু করেনি, তোমরা ছেড়ে দাও মাকে, তোমরা মাকে ছেড়ে দাও। না দাঁড়ান, ওকে নিয়ে যাবেন না। ও তো বাচ্চা মানুষ, ও এখন এসব খুনটুন কিচ্ছু বোঝে না। ওকে ছেড়ে দিন। এই কি কমলিনী দেবী, ওই বাচ্চাটাই তো আপনার স্বামীর আসল হত্যাকারী। হ্যাঁ, হয়তো যা করেছে তা না বুঝেই করেছে, কিংবা হয়তো ওর আড়াল থেকে বাইরের কেউ এই কাজটা করিয়েছিলেন। কিন্তু সে যাই ঘটুক, কাজটা ঘটেছে এই বাচ্চাটার হাত ধরে, তাই ওকে তো এই জঘন্য কাজের শাস্তি পেতেই হবে। না না, এটা হতে পারে না। আমি দোষ করেছি, হ্যাঁ হ্যাঁ আমিই দোষী। আপনাদের যা করবার আমাকে নিয়ে করুন, আমাকে থানায় নিয়ে চলুন, কিন্তু ওকে ছেড়ে দিন। হ্যাঁ, ওই বাচ্চাটা নির্দোষ। ওকে যদি বিনা অপরাধে জেল খাটাই, তবে যে ওর চোখের জলে আমার মেয়ের সর্বনাশ হবে। ওর মা আমার পরিবারের ওপর সাপ সাপান্ত করবে। আমি বেঁচে থাকতে এটা হতে দিতে পারি না। ও তো আর নিজের ইচ্ছায় পৃথিবীর আলো দেখেনি। যারা ওকে পৃথিবীতে এনেছে তারা হয়তো নোংরামি করেছে, কিন্তু ওদের পাপের বোঝা আমি ওই বাচ্চাটার উপর চাপাতে পারবো না। না না, কিছুতেই না। এবার আসল সত্যিটা আপনি খোলসা করে বলবেন, নাকি আমার সাহায্য লাগবে? না না, আমি বলছি, আমি সবটা বলছি। খুনটা আমি আর আমার শ্বশুর মশাই একত্রে মিলেই করেছি। সেদিন আমাদের বাড়িতে কেক তৈরি করা হয়েছিল। আমার মেয়ে রান্না বান্না করতে যথেষ্ট ভালোবাসে। মাঝে মধ্যে এটা ওটা রান্না করে আমাদের সকলকে খাওয়ায়। আমার শ্বশুর মশাই কাজু বাদাম একদম সহ্য করতে পারেন না, ওনার বাদামে অ্যালার্জি আছে। তবে কিন্তু ওনার জন্য কোনো রান্না আলাদা করে তৈরি হয় না। উনি শুধুমাত্র খাবার সময় কাজু বাদাম ফেলে খান। আর এদিকে আমার স্বামী একদম অপচয় পছন্দ করেন না। এর আগে যতবার আমাদের বাড়িতে কেক তৈরি হয়েছে, ততবার আমার শ্বশুর মশাই কেকের মধ্যে থেকে কাজু বেছে বেছে প্লেটে রেখে দিতেন, আর আমার স্বামী তা খুঁটে খেয়ে নিতেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে সেই ফেলে দেওয়া কাজুগুলো শুধু বদলে ফেলা হয়েছিল। বসন্তরা যখন পড়তে আসে, তখন অনেক সময় আমরা ওদের হাত দিয়েই ওপরের ঘরে খাবার পাঠাতাম। সেদিনও তাই করেছিলাম। তাই শেষ খাবারটা উনি বসন্তর হাত থেকেই খেয়েছিলেন। কাজু বাদাম খেয়ে মৃত্যু কিভাবে ঘটলো? কেকে তো বিষাক্ত কিছু ছিল না, আমি পরীক্ষা করে দেখেছি। এটা যে কোনো কাজু বাদাম নয়। সাধারণত এই দুই প্রকারের কাজু বাদাম বাজারে পাওয়া যায়। এটা ছিল কাঁচা আর তিতো কাজু বাদাম। এরকম কাঁচা তিতো কাজু বাদামের ভিতর সায়ানোজেনিক গ্লাইকোসাইড নামের একটা বিষাক্ত উপাদান থাকে, যা শরীরের মধ্যে প্রবেশ করলেই শরীরের মধ্যে হাইড্রোজেন সায়ানাইড তৈরি করে। সেদিন কেকটা তৈরি হয়েছিল মিষ্টি কাজু বাদাম দিয়ে। তবে আমি খুঁটে যখন সেই কাজু বাদাম বার করে দিই, তখন আমার বৌমা ওই প্লেট থেকে ওগুলো সরিয়ে তার জায়গায় অন্য কাজু বাদাম রেখে দেয়। সেটা খেয়েই খোকার মৃত্যু কোলে ঢলে পড়ে। আসলে আমি চাইনি আমার ওই কষ্টের সম্পত্তি কোনো পরকীয়ার ফসল ভোগ করুক। এদিকে আমি নিজের ছেলেকেও সামলাতে ব্যর্থ হচ্ছিলাম। নিজস্ব শিক্ষার উপর নিজের লজ্জা হচ্ছিল। আমার ছেলেটা ধীরে ধীরে ওই অন্য মহিলার প্রতি নিজের সবটা বিলিয়ে দিতে শুরু করেছিল। এটা ছাড়া আমার কাছে আর অন্য কোনো পথ ছিল না। নিজের ছেলেকে নিজের হাতে এভাবে খুন করতে একবারও বিবেকে বাঁধলো না? না, বাঁধেনি। আমার বৌমার সংসারটা এতদিন কার ভরসায় টিকে আছে জানেন? ওই আমার ভরসায়। হ্যাঁ, আমার মুখ চেয়ে। আমি জানতাম যে আমার ছেলের বাইরে একটা অবৈধ সংসার আছে,
আমার স্ত্রী সবটা মেনে নিতে পারলেও আমি ওই জঘন্য কাজ একেবারেই মেনে নিতে পারিনি। ওর সেখানে একটা অন্যরকম জীবনযাপন রয়েছে, কিন্তু বাবা হয়ে ছেলের এমন উচ্ছৃঙ্খল কাজকর্ম আমি মেনে নেব কি করে? কয়েকদিন যাবৎ আমি লক্ষ্য করেছিলাম ও বাড়ির দলিল নিয়ে খুব ঘাটাঘাটি করছিল। কথা বলে জানতে পারলাম ওখানে ও বসন্তর নামে একটা ভাগ রেখে যেতে চায়, কিন্তু আমি সত্যি সেটা মেনে নিতে পারিনি। ওই বাড়ির আমার রক্ত জল করা টাকায় গড়ে তোলা হয়েছে। আমার ছেলের পরকীয়ার ফসল ওই বাড়ির অংশীদার হবে, এটা আমি চাইলেও মন থেকে মেনে নিতে পারবো না। তাই বাধ্য হয়ে নিজের ছেলেকে পথ থেকে সরিয়ে আমার বৌমার হাতে এই সংসারের চাবিটা তুলে দিতে হলো। সেটা করেও যে বিশেষ লাভ হলো না সম্রাটবাবু। কেন? সমস্ত দোষ আমি নিজের ঘাড়ে তুলে নিচ্ছি। দয়া করে আমার বৌমাকে সংসারটা করতে দিন। ওর সংসারটা যাতে বাঁচে তার জন্যই আমি এত বড় অন্যায়টা নির্দ্বিধায় করেছিলাম। আমি দোষী। আমার বৌমা আমার ছেলেকে মারতে চায়নি। আমার কথার জালে পড়েই ও নিজের জন্য আর আমার নাতনির জন্য রাজি হয়েছে। আমার ভুলের শাস্তি আমার বৌমাকে দেবেন না। ও আমার মেয়ের মতো। দোষের সূচনা আমার ছেলে করেছিল, আমার বৌমা চিরকাল তার শিকার হয়ে এসেছে। এরকম করবেন না। আপনাদের আইন কি এতই অন্ধ যে দোষ করলো তাকে শাস্তি দিলেও এমন সর্বনাশ হতে পারে? তা হয় না। আইনের চোখে সকলেই সমান। সুমলবাবু যা করেছেন তা অবশ্যই ন্যায় বিরুদ্ধ, তবে ওনাকে শাস্তি দিতে আপনারা যে পন্থা গ্রহণ করেছেন তারও গর্হিত অপরাধ। এবার চলুন, আপনাদের জন্য বাইরে গাড়ি অপেক্ষা করছে। আর সায়নী দেবী, আপনার বাড়ির কেস সলভ করতে এসে মনে হয় আপনাকে এই পরিস্থিতিতে আরো বেশি করে একা করে দিয়ে গেলাম। পারলে আমাদের ক্ষমা করবেন। আইনের কাছে আমাদেরও হাতটা পাথা। তবে আমি চেষ্টা করব যাতে এনাদের দুজনের শাস্তি সামান্য কিছুটা হলেও মার্জনা করানো যায়। নয়না দেবীকে পূর্বেই থ্রেট লেটারগুলোর জন্য জেলে পাঠানো হয়েছে, তবে ওনার শাস্তি অপেক্ষাকৃত অনেকটাই কম। এদিকে কমলিনী দেবী আর সম্রাট বাবুকেও জেলে পাঠানোর ব্যবস্থা করা হলো। এমন খাপছাড়াভাবে পরিবারের মানুষগুলোকে পৃথক করে যে সুবিচারের পথে হাঁটতে হবে সেটা সত্যি কামনা করিনি। হয়তো এজন্যই বলে যে সব সমাপ্তি সুখের নয়, তবে সুখী হতে চাওয়ার জন্য বেআইনি কাজ করা আরোই কাম্য নয়।